সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরায়েলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এবারে জানাবো ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের 4 কর্মী নিহত। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বিমান হামলায় 4 ত্রাণকর্মী নিহত হয়েছে। শুক্রবার তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জানিয়ে দেব রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। রাশিয়ার রাজধানীর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সুকোই সুপারজেট 100 বিমানটি বনাঞ্চল এলাকায় 3 জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। তারা সবাই ছিলেন পাইলট। ধারণা করা হচ্ছে তাদের কেউই আর বেঁচে নেই। এদিকে গাজা যুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ঙ্কর চেহারা সম্পর্কে সচেতন হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট মহাসচিব গতকাল জানিয়েছেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযোগ্যে মানব সমাজের সচেতনতা বৃদ্ধির কারণ হয়েছে। এবং সর্বশেষ জানাবো ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। তারা বলছে তিনি কথা এবং কাজে বিপজ্জনক, তিনি দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের সেনা নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরায়েলের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলীয় অঞ্চলে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর 146তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলান্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে একঝাঁক কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে এবং এতে ইসরায়েলি ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দখলদার সেনারা হতাহত হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার পাশাপাশি দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর বিমান এবং গোলা হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলি বাহিনী বলছে, হিজবুল্লাহ ড্রোন হামলায় 33 বছর বয়সী মাস্টার সার্জেন্ট ভেলোরি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পরে হাসপাতালেই তার মৃত্যু হয়। এদিকে গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 38,400 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 88,300 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের হামলায় ব্রিটিশ ফাউন্ডেশনের 4 কর্মী নিহত। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বিমান হামলায় 4 ত্রাণকর্মী নিহত হয়েছেন। শুক্রবার তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। সূত্র বলছে, ওই ত্রাণকর্মীরা আল খায়ের ফাউন্ডেশনের। এটি ব্রিটিশ ফাউন্ডেশন, মূলত তুরস্কের ইস্তাম্বুল থেকে মধ্যপ্রাচ্যে কাজ করছেন। গাজায় তাদের প্রচুর ত্রাণকর্মী নিয়োজিত রয়েছে। তারা যুদ্ধের প্রথম দিন থেকে জীবন বাজি রেখে গাজায় প্রবেশ করে সহায়তা কার্যক্রম শুরু করে। নানা প্রতিকূলতা সত্ত্বেও খাদ্য সামগ্রী গাজাবাসীর কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ফাউন্ডেশনটি। ঘটনার সময়ও ভুক্তভোগী কর্মীরা গাজার মানুষের জন্য কাজ করছিলেন। তারা খান ইউনুসের সাহায্য বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় খাদ্য সহায়তা ভর্তি গুদামে বোমা ফেলে ইসরায়েলি বিমান। সিনহুয়া প্রতিবেদনে অন্তত একটি মিসাইল হামলার কথা বলা হয়েছে। আল খাইর ফাউন্ডেশন বলছে, গাজা উপত্যকায় মানুষের খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার চেষ্টা করে যাচ্ছি আমরা। সশস্ত্র কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমাদের বোমা লক্ষ্যবস্তুতে পরিণত হতে হলো। আজ আমাদের 4 কর্মীকে হারিয়েছি। ত্রাণকর্মীদের উপর ইসরায়েলি হামলা এটি প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনী সাহায্যকারীদের লক্ষ্যবস্তু করেছে। এর মাধ্যমে এপ্রিল মাসে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। কিন্তু তাতেও কর্ণপাত করেনি নেতানিয়াহু সরকার, বরং দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে। দখলদারের হাত থেকে রেহাই পাচ্ছে না ত্রাণকর্মী, সাংবাদিক। রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। রাশিয়ার রাজধানীর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সুকোই সুপারজেট 100 বিমানটি
বনাঞ্চল এলাকায় ৩ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। তারা সবাই পাইলট ছিলেন। ধারণা করা হচ্ছে তাদের কেউই বেঁচে নেই। শুক্রবার পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়। জানা যায় রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম তাসের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা করা হয়। তবে উড্ডয়নের পর ১ ঘন্টার কিছু সময় পর গভীর জঙ্গলে বিধ্বস্তের ঘটনা ঘটে। এই সময় বিমানটি মস্কোর ভুকোভা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তথ্য বলছে, নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে রাশিয়া। মূলত ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারের ব্যাপকতায় ঝুঁকেছে মস্কো। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় কোনো ব্যক্তি আহত বা নিহত হয়নি বলে নিশ্চিত করা হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিমান বিধ্বস্তের ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজা যুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ঙ্কর চেহারা সম্পর্কে সচেতন হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট মহাসচিব গতকাল বলেছেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযজ্ঞে মানব সমাজের সচেতনতা বৃদ্ধির কারণ হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সেক্রেটারি জেনারেল আব্দুল মালিক বদরউদ্দিন আল হুদি বলেছেন, যুদ্ধকে মানবতার জন্য একটি বাস্তব পরীক্ষা বলে মন্তব্য করেছেন তিনি বলেন, ফিলিস্তিনের ইহুদিবাদী শত্রুর অপরাধ নিপীড়ন বিশ্ববাসীর সামনে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। যে সমাজে জয়নবাদের মহামান্বিত আদর্শের ধারণা বহু শতাব্দী ধরে নিহত ছিল, সেই সমাজেই তাদের আসল চেহারা ফুটে উঠেছে। পার্স টুডে আরও জানায়, বদরউদ্দিন আল হুতি ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলির ব্যাপক সমর্থনের সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলি অপরাধের মুখে নীরবতা মানে হল মানুষের মানবীয় অস্তিত্বকে অস্বীকার করা, মানবিক মর্যাদা এবং জীবনের অধিকার নষ্ট করা। ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে মিয়ানমার সহ পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থনে ইহুদিবাদী ইসরায়েলি ফিলিস্তিনির অসহায় এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে নতুন করে ব্যাপক গণহত্যা শুরু হয়। অপরদিকে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলো এবং লেবানন, ইরাক, ইয়েমেন এবং সিরিয়ার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর ঘোষণা করেছে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে এসব অপরাধের প্রতিশোধ নেবে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে পশ্চিমা দেশগুলির পরিপূর্ণ মদদে ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন করে গণহত্যা শুরু করে। তাদের এই পাশবিক আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৮৮,০০০-এরও বেশি আহত হয়েছেন। ১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদীদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নীলনকশা তৈরি করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়। ১৯৪৮ সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের বিলুপ্তি চায়। সেই সঙ্গে তারা চায় যেসব দেশ থেকে ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে তারা যেন তাদের নিজ নিজ দেশে ফিরে যায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। তারা বলছে, তিনি কথা ও কাজে বিপজ্জনক। তিনি দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার প্রকাশ করা এক নিবন্ধে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ এমন কথা বলেছে। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ উল্লেখ করেছে, ৮ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন। পরিষদ বলছে, একসময় একটি মহান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি এখন এক ব্যক্তির স্বার্থে কাজ করছে। তিনি এমন এক ব্যক্তি যিনি স্পষ্টত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য। যেসব বিষয় এদেশকে মহান করে তুলেছে তার অনেক কিছুরই সরাসরি বিরোধী তার মূল্যবোধ, মেজাজ মর্জি, ধারণা এবং ভাষা। ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী বাছাইয়ের বিষয়কে একটি হতাশা করার মতো সিদ্ধান্ত বলে মনে করে পরিষদ। তারা বলছে, ২ দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর অংশ বলে আসছে তারা দেশ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট। করোনা মহামারী পরবর্তী সময়ে লাগাম ছাড়া মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, সামাজিক বিভাজন ও রাজনৈতিক স্থবিরতা অনেক ভোটারকে আরও হতাশ করে তুলেছে।